বাংলাদেশ মালদ্বীপ সরাসরি বিমান চালু হওয়ায় কমেছে ভোগান্তি, সন্তুষ্ট প্রবাসীরা। পণ্য আমদানি রপ্তানিতে সরাসরি জাহাজ চলাচলের দাবি। চলতি মৌসুমে অ্যাপের মাধ্যমে শতভাগ ধান কৃষকের কাছ থেকে কিনবে সরকার, অনিয়ম বন্ধের আশা। প্রচার না থাকায় জানেন না অনেকেই। এবং ভারতে বুস্টার ডোজ দেওয়ার শুরু 10 জানুয়ারি। জাতির উদ্দেশ্যে ভাষণে নরেন্দ্র মোদী 18 বছরের কম বয়সীদেরও করোনার টিকা দেওয়ার উদ্যোগ। চলতি আমন মৌসুমে রংপুরের শতভাগ ধান কৃষক অ্যাপের মাধ্যমে কিনবে সরকার। ফলে কৃষক নির্বাচন ও তালিকা তৈরিতে অনিয়ম, দুর্নীতি এবং হয়রানি বন্ধ হবে পুরোপুরি। তবে নতুন এই ব্যবস্থা সম্পর্কে খুব একটা প্রচারণা না থাকায় বেশিরভাগ কৃষকের এ সম্পর্কে পরিপূর্ণ ধারণা নেই। রতন সরকারের রিপোর্ট, ছবি তুলেছেন তারিকুল ইসলাম। লাভের আশায় ধান নিয়ে সরকারি খাদ্য গুদামগুলোর সামনে দিনের পর দিন পড়ে থাকা দৃশ্য এখন আর নেই। টাকার বিনিময়ে স্লিপ বেচাকেনার অভিযোগও করছেন না কৃষকেরা। চোখে পড়ে না অসৎ কর্মকর্তা আর দালালদের সিন্ডিকেট। ইউনিয়ন পর্যায়ে তৈরি তালিকা থেকে লটারির মাধ্যমে নির্বাচিত কৃষকের মোবাইল ফোনে খুদে বার্তা পৌঁছে যাচ্ছে। এরই ভিত্তিতে সহজেই সরকারের ঘরে ধান সরবরাহ করছেন কৃষক। 2 টন ধান তারা চাইছে, তো অ্যাপসের মাধ্যমে এটা আসাতে আমাদের অনেক সুবিধা হয়েছে। অ্যাপসের মাধ্যমে বা সুযোগ সুবিধার মাধ্যমে এটা কিনতেছে, কৃষক এখন ন্যায্য মূল্য পাচ্ছে। সরকারি গ্রাউন্ড আছে, ওখানে গেলেই আমরা ধানটা দিলে আমরা মোটা করতে পারি। তবে প্রচারণার অভাবে পুরো প্রক্রিয়া সম্পর্কে এখনো ভালো ধারণা সৃষ্টি হয়নি অধিকাংশ কৃষকের। আমরা তো মাঠোৎসব সময় থেকে আমরা কিভাবে শহর দেবার কি কয় না কি করে না করে আমরা তো বুঝি না ভাই। গুটি কয়েক লোক কৃষক অ্যাপস ব্যবহার করে, এজন্য অ্যাপসের প্রচারটা বৃদ্ধি করা উচিত। গত বছর জেলার 3টি উপজেলায় কৃষক অ্যাপের মাধ্যমে ধান কেনা হলেও এবার 8টি উপজেলার সবকটিতেই এই কার্যক্রম নেওয়া হয়েছে বলে জানালেন খাদ্য কর্মকর্তা। এবার আমরা 3টি উপজেলা নয়, এবার সবগুলো উপজেলাতে অর্থাৎ 8টি উপজেলাতেই অ্যাপসের মাধ্যমে ধান ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছি। চলতি মৌসুমে জেলার কৃষকদের কাছ থেকে 10,150 মেট্রিক টন ধান কেনার লক্ষ্যমাত্রা রয়েছে। এরই মধ্যে 1/3 ধান কেনা সম্পন্ন হয়েছে। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। কমপক্ষে 2টি দেশের ইমিগ্রেশন পেরিয়ে বাংলাদেশে আসতে হতো মালদ্বীপের বাংলাদেশি প্রবাসীদের। একই সঙ্গে কষ্টার্জিত টাকাও খরচ করতে হতো বেশি। ভোগান্তি এড়াতে কোনোভাবেই বাংলাদেশ বিমানের ফ্লাইট চালু করা সম্ভব হয়নি বলে জানায় মালদ্বীপ হাই কমিশন। তবে সম্প্রতি বেসরকারি বিমান ব্যবস্থাপনায় প্রবাসীদের মিলেছে স্বস্তি, সাশ্রয় হয়েছে অর্থ, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। মালদ্বীপ ঘুরে কাজল আব্দুল্লাহর রিপোর্ট। ভারত মহাসাগরের দক্ষিণ পূর্ব এশিয়ার নয়নাভিরাম দেশ মালদ্বীপ। বাংলাদেশ থেকে যেতে আকাশপথেই সময় লাগে প্রায় 4 ঘন্টা। দেশটিতে বাংলাদেশির সংখ্যা প্রায় 1 লাখ, কিন্তু কোনো বাংলাদেশি সরাসরি যেতে পারতেন না মালদ্বীপে। ট্রানজিট পয়েন্ট হিসেবে আকাশপথে যাতায়াত মাধ্যম হিসেবে ব্যবহার করতে হতো কাতার বা চেন্নাইয়ের ইমিগ্রেশন। এর ফলে অতিরিক্ত সময় অর্থ ব্যয় হতো যাত্রীদের। তবে গত নভেম্বর থেকে বেসরকারি ব্যবস্থাপনায় ঢাকা মালদ্বীপ ঢাকা রুটে ফ্লাইট চালু হওয়ায় প্রবাসী ও পর্যটকদের দীর্ঘদিনের চাওয়া পূরণ হয়েছে বলে মত সংশ্লিষ্টদের। এটা অনেক দিনের একটা দাবি ছিল, বা এখানে যারা বাঙালি কমিউনিটি আছে তাদের আসলে ডিরেক্ট ফ্লাইটের একটা দাবিটা ছিল। সেই দাবিটা পূরণ করার জন্য বাংলা এয়ারলাইন্স গত 19 তারিখ থেকে সপ্তাহে 3টা ফ্লাইট পরিচালনা শুরু করেছে। ফ্লাইট সংখ্যা বৃদ্ধি করার জন্য অলরেডি চিন্তা আমরা শুরু করেছি। এখানে দেখেন আমরা ফ্লাইটের যে ভাড়া এবং সময় দুইটাই আসলে সাশ্রয় হয়ে যাচ্ছে। 1 যুগ ধরেও অনেক বাংলাদেশি বসবাস করছেন মালদ্বীপে, কিন্তু এতদিনেও গড়ে ওঠেনি সরকারিভাবে কোনো যাতায়াত ব্যবস্থা। বাংলাদেশ হাই কমিশন বলছে নানা প্রচেষ্টার পরও সরকারি বিমান সংস্থার ফ্লাইট চালু সম্ভব হয়নি। বাংলাদেশ বিমানের পিছনে আমরা অনেক প্রচেষ্টা এবং সময় দিয়েছি, দুঃখজনকভাবে সেটা সফল হয় নাই। ইউএস বাংলা তারা এখানে একটি রেগুলার ফ্লাইট চালু করতে পেরেছে। প্রবাসীদের জন্য সরাসরি যেটা উপকার হচ্ছে, যেই টিকিটের দাম মালদ্বীপিয়ান এয়ারলাইন্সে 50,000-এর উপরে ছিল, ইউএস বাংলা চালু হওয়ার 7 দিনের মধ্যে সেটা 35,000-এর নিচে চলে আসছে। সাগরপথে পর্যটনের উন্নয়ন এবং দুদেশের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলতে শিগগিরই জাহাজ চলাচল শুরু করার দাবি ব্যবসায়ীদের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, মালদ্বীপ। দেখছেন সকালের সময়। ভারতে করোনার নতুন ধরন ওমিক্রন মোকাবেলায় নববর্ষের শুরুতেই
15 থেকে 18 বছর বয়সীদের টিকা দেওয়া শুরু হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে 10 জানুয়ারি থেকে 60 বেক্তিদের বুস্টার ডোজ দেওয়ার কথাও জানান তিনি। একই সঙ্গে স্বাস্থ্যকর্মী ও করোনা যোদ্ধারাও এর আওতায় আসবেন বলে জানান ভারতের প্রধানমন্ত্রী। कोरोना के खिलाफ देश की लड़ाई को तो मजबूत करेगा ही। স্থানীয় সময় শনিবার রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার ভাষণের পুরোটাই ছিল মহামারী করোনা প্রতিরোধে সরকারের পরিকল্পনা নিয়ে। মোদী বলেন, আগামী 3রা জানুয়ারি থেকে দেশটিতে করোনা মোকাবেলায় 15 থেকে 18 বছর বয়সীদের জন্য টিকা অভিযান শুরু হবে। 15 साल से 18 साल की आयु के बीच के जो बच्चे हैं, अब उनके लिए देश में वैक्सीनेशन प्रारंभ होगा। 2022 में 3 जनवरी को सोमवार के दिन से इसकी शुरुआत की जाएगी। ভারতে নতুন করে ওমিক্রনের সংক্রমণ দেখা দেয় সবাইকে কোভিড বিধি যথাযথভাবে পালন করার আহ্বান জানান নরেন্দ্র মোদী। একই সঙ্গে 10 জানুয়ারি থেকে 60 ব্যক্তিদের বুস্টার ডোজ দেওয়া হবে বলেও জানান তিনি। এদিন থেকেই স্বাস্থ্যকর্মী ও করোনা যোদ্ধাদেরও দেওয়া হবে ওই বুস্টার টিকা। 60 वर्ष से ऊपर की आयु के कोमॉर्बिडिटी वाले नागरिकों को उनके डॉक्टर की सलाह पर वैक्सीन की प्रिकॉशन डोज का विकल्प उनके लिए उपलब्ध होगा। ये भी 10 जनवरी से प्रारंभ होगा कि हेल्थ केयर और फ्रंटलाइन वर्कर्स को वैक्सीन की प्रिकॉशन डोज भी प्रारंभ की जाए। इसकी शुरुआत 2022 में 10 जनवरी सोमवार के दिन से की जाएगी। তবে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সরকার প্রস্তুত রয়েছে বলেও উল্লেখ করেন মোদী। हम सबका अनुभव है कि जो कोरोना वॉरियर्स है, প্রধানমন্ত্রীর 15 থেকে 18 বছর বয়সীদের টিকার আওতায় আনা এবং বুস্টার ডোজের ঘোষণাকে স্বাগত জানিয়েছেন চিকিৎসকেরা। তারা বলছেন, শিশুরা টিকার আওতায় এলে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। রাহানুল রানা, সময় সংবাদ। মহাকাশ যাত্রার মাধ্যমে ইতিহাস গড়ল বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী টেলিস্কোপ জেমস ওয়েব। শনিবার ফ্রেঞ্চ গায়ানার কৌরু মহাকাশ কেন্দ্র থেকে যাত্রা শুরু করে দূরবীক্ষণ যন্ত্রটি। বিজ্ঞানীরা বলছেন, মহাকাশ গবেষণায় নতুন মাইলফলক হবে এই জেমস ওয়েব। শনিবার নতুন এক ইতিহাসের সাক্ষী হলো দক্ষিণ আমেরিকার ফ্রেঞ্চ গায়ানার কৌরু মহাকাশ কেন্দ্র। এদিন কেন্দ্রটি থেকে মহাকাশে যাত্রা করলো এ যাবৎকালের সবচেয়ে বড় মহাকাশ বিষয়ক দূরবীক্ষণ যন্ত্র জেমস ওয়েব। এক প্রতিবেদনে বিবিসি জানায়, এর নামকরণ করা হয়েছে যুক্তরাষ্ট্রের অ্যাপোলো চন্দ্রাভিযানের অন্যতম স্থপতির নামে। মহাশূন্যে বর্তমানে হাবল নামে যে দূরবীক্ষণ যন্ত্রটি আছে তার উত্তরসূরি হবে জেমস ওয়েব। এটি দিয়ে মহাশূন্যের এমন জায়গা পর্যন্ত দেখতে পাওয়া যাবে যা আগে কখনো সম্ভব হয়নি। এই যন্ত্রটিতে রয়েছে 6.5 মিটার প্রশস্ত সোনালী আয়না, হাবলের চেয়ে প্রায় 3 গুণ বড় এবং 100 গুণ বেশি শক্তিশালী জেমস ওয়েব, যা তৈরিতে খরচ হয়েছে 1000 কোটি মার্কিন ডলার। যন্ত্রটি দিয়ে দূরে অবস্থিত গ্রহগুলোর বায়ুমণ্ডল, আবহাওয়া সম্পর্কেও ধারণা পাওয়া যাবে। এমনকি বিগ ব্যাং থিওরির অনুসন্ধানও হবে জেমস দিয়ে। এই দূরবীক্ষণ যন্ত্রটি তৈরিতে নেতৃত্ব দিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। এছাড়াও কাজ করেছে ইউরোপ ও কানাডার মহাকাশ গবেষণা সংস্থার প্রকৌশলীরা। তারা বলছেন, যে কক্ষপথে যন্ত্রটি স্থাপিত হবে তা পৃথিবী থেকে 15 লাখ কিলোমিটার দূরে অবস্থিত, যেখানে তাপমাত্রা হচ্ছে -233 ডিগ্রি সেলসিয়াস। রাহানুল রানা, সময় সংবাদ। অনূর্ধ্ব 19 এশিয়া কাপের খবর। জয়ের ধারা অব্যাহত রেখেছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে কুয়েতকে 222 রানের বড় ব্যবধানে উড়িয়ে দিয়েছে অনূর্ধ্ব 19 ক্রিকেট দল। প্রথমে ব্যাট করে মাহফুজুল ইসলামের সেঞ্চুরিতে 291 রান করে যুব দল। জবাবে রিপন, রাকিবুল, মেহরাবদের নিয়ন্ত্রিত বোলিং 69 রানে গুটিয়ে যায় কুয়েত।
ব্যাটিংয়ে নেমে শুরুটা অবশ্য ভালো ছিল না বাংলাদেশের। মাত্র 3 রানে ইফতেখার হোসেনের উইকেট হারায় যুবদল। আইস মোল্লাকে নিয়ে দ্বিতীয় উইকেটে 84 রানের জুটি গড়েন মাহফুজুল। আরিফুল তাহজিবুলরা ভালো শুরু করলেও বড় করতে পারেনি ইনিংস। তবে এক প্রান্ত আগলে রেখে সেঞ্চুরি তুলে নেন মাহফুজুল ইসলাম। তার ব্যাট থেকে আসে 112 রান। দ্বিতীয় সর্বোচ্চ 42 রান করেন মেহরাব। 4 বল বাকি থাকতেই 291 রানে অল আউট হয় বাংলাদেশ। লক্ষ্য তাড়া করতে নেমে মারাত্মক ব্যাটিং বিপর্যয়ে পড়ে কুয়েত। অধিনায়ক ভাবসার 43 এবং মির্জার আহমেদ 11 রানের ইনিংস খেললেও বাকিরা ব্যর্থ হন 2 অঙ্কের কোটা স্পর্শ করতে। 25 ওভার 3 বলে কুয়েত মাত্র 69 রানেই গুটিয়ে গেলে 222 রানের বড় জয় পায় বাংলাদেশ যুবদল। ম্যাচ সেরা হয়েছেন মাহফুজুল ইসলাম। এ ছিল সকালের সময়ে। সঙ্গে থাকুন সময়ের।